ডিজিটাল পদ্ধতিতে করোনাকালে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জিপিএ 5 আগের বারের প্রায় 3 গুণ। ভর্তি পরীক্ষাগুলো দিয়েই কিন্তু ভর্তি হবে, কাজে সেখানে তাদেরকে তাদের মেধার পরিচয় দিয়ে স্বাক্ষর দিয়ে সেখানে তারা ভর্তি হবার সুযোগ পাবে। শিক্ষা জীবন থেকে 1 বছর যেন ঝরে না যায়, তাই এই উদ্যোগ। অনেকে এটা নিয়ে অনেক কথা বলছেন, আমার মনে হয় খুব বেশি কথা বা এটা নিয়ে বেশি তিক্ততা সৃষ্টি করা উচিত না। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া। যাদের এসএসসিতে আসলে কোনো কারণে দুর্ঘটনাবশত কোনো ধরনের একটু রেজাল্ট খারাপ হয়েছিল, তাদের জন্য আসলে এটা অপূরণীয় ক্ষতি। এখন তো একটু ভালো লাগছে যে না, তাও তো পজিটিভ কিছুই হয়েছে। পরবর্তী উচ্চ শিক্ষায় তারা অংশগ্রহণ করবার একটি পথ তৈরি হলো। সেই উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য যে ভর্তি প্রক্রিয়াটা, এটা একটু কঠিন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রাপ্তবয়স্কদের করোনার টিকার আওতায় আনাই চ্যালেঞ্জিং বলছেন সংশ্লিষ্টরা। 7 ফেব্রুয়ারি গণহারে প্রয়োগ, 500 কর্মকর্তার জন্য ভ্যাকসিন চায় পদ্মা সেতু কর্তৃপক্ষ। এবং বাইডেন প্রশাসনে যোগ দিলেন আরও এক বাংলাদেশি। হোয়াইট হাউসের সিনিয়র কাউন্সিলর পদে নিয়োগ পেলেন কাজী সাবিল রহমান। প্রকাশিত হলো করোনাকালে এইচএসসি ও সমমানের ফল। সকালে গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে একযোগে 11টি শিক্ষা বোর্ডের ফল উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অটোপাস নিয়ে অহেতুক সমালোচনা কাম্য নয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রতিশ্রুতি দেন শিগগিরই শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসার। মহামারী করোনায় প্রায় 1 বছর ধরে ভুগছে বাংলাদেশ। অন্যান্য খাতে টুকটাক ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা সফল হলেও সংক্রমণ আতঙ্কে এখনও বন্ধই থেকে গেছে সব শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ বন্ধের মধ্যেই পরীক্ষার হলে বসা হয়নি দেশের 13,67,377 জন এইচএসসি ও সমমান পরীক্ষার্থীর। সংসদে আইন সংশোধন করে অবশেষে পরীক্ষা ছাড়াই বিশেষ মূল্যায়নের ফল এলো। শনিবার সকালে গণভবন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। তার উপস্থিতিতেই সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলের পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রীর হাতে। ল্যাপটপের বাটন চেপে একযোগে প্রকাশিত হয় 11টি বোর্ডের এইচএসসির ফল। বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশেও। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা জীবনের কথা ভেবে বিশেষজ্ঞদের পরামর্শেই পরীক্ষা ছাড়া ফল দেয়া হলো এবার। জানান, এ নিয়ে নেতিবাচক সমালোচনা শিক্ষার্থীদের জন্য অকল্যাণ বয়ে আনতে পারে। যারা প্রমোশন পাবে এবং তারা আগামীতে পড়াশোনা শুরু করতে পারবেন এবং পরবর্তী পরীক্ষার ফলাফলের উপরে তাদের ভাগ্য নির্ভর করছে। এই ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য করা হয় তাহলে, বা দেওয়ার পদ্ধতি নিয়ে বিরূপ মন্তব্য করা হয়, এটাও কিন্তু তাদের জন্য তাদের মানসিক চাপ পড়বে। কাজে যারা এই ধরনের কথা বলছেন তাদেরকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সমালোচনাকারীদের পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে সরকার প্রধান বলেন, ডিজিটাল ব্যবস্থায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে শুরু থেকেই। অনেকে অনেক রকম সেন্টিমেন্টাল হচ্ছেন, কথা হচ্ছেন যে পরীক্ষা নেবে, কিন্তু এগুলি করতে যে কেউ যদি সংক্রমিত হয় তাহলে তার দায় দায়িত্ব কে নেবে? যারা সমালোচনা করছেন এখন এই পদ্ধতিতে রেজাল্ট দেওয়ার কারণে, তারা নেবেন দায়িত্ব? নিশ্চয়ই তারা নেবে না, তখন তারা নতুনভাবে আবার সমালোচনা শুরু করবেন। পর্যায়ক্রমে দ্রুতই শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তবেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে নিশ্চিত করেছেন শেখ হাসিনা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা কর্মরত তাদেরও এই ভ্যাকসিনটা যেন দ্রুত দেওয়া হয়। যদি ফেব্রুয়ারি মাসে অবস্থা ভালো থাকে, পরবর্তীতে আমরা সীমিত আকারে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে সে ব্যবস্থাটা আমরা নেব। করোনা মোকাবিলায় ভ্যাকসিন দেয়া সহ সরকার সব চেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী। 1 বছর নষ্ট হয়ে যাক, সেটা তো আমরা চাই না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শতভাগ পাস, জিপিএ 5 পেয়েছেন 1.5 লাখেরও বেশি শিক্ষার্থী। মহামারীকালে পরীক্ষা ছাড়াই আগের পরীক্ষার ভিত্তিতে এবারের এইচএসসি ও সমমানের মূল্যায়নে সবাইকে পাশ করানো হয়েছে।
এর মধ্য দিয়ে গত বছর এপ্রিল থেকে শুরু হওয়া অনিশ্চয়তার দোলাচলে থাকা প্রায় 14 লাখ শিক্ষার্থী চাপমুক্ত হলেন। শনিবার রাজধানীর সেগুনবাগিচে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর হাতে ফলাফলের কপি তুলে দেন। দেশ স্বাধীনের পর এবারই পরীক্ষা ছাড়া সব শিক্ষার্থীকে পাশ করানো হলো, তাই ফলাফলও ছিল ভিন্নতা। এবার 11 বোর্ড মিলে মোট শিক্ষার্থী 13,67,377 জন। জিপিএ 5 পেয়েছেন 1,61,807 জন। এদের মধ্যে ঢাকা বোর্ডে পেয়েছেন 57,926 জন, রাজশাহী বোর্ডে 26,568, কুমিল্লায় 9,364, যশোরে 12,892, চট্টগ্রামে 12,143, বরিশালে 5,568, সিলেটে 4,242 জন, দিনাজপুরে 14,871, ময়মনসিংহে 10,040 জন, মাদ্রাসা বোর্ডে 4,048 জন, কারিগরি শিক্ষা বোর্ডে 4,145 জন জিপিএ 5 পেয়েছেন। এবারও ছেলেদের তুলনায় জিপিএ 5 বেশি পেয়েছেন মেয়েরা, সংখ্যার হিসেবে তা প্রায় 5,000 জন। শনিবার দুপুরে শিক্ষামন্ত্রীর হাতে ফলাফল তুলে দেওয়া হলে তিনি বলেন, মানবিক মানুষ হয় সবচেয়ে বড় পরীক্ষা। অনেক বেশি নম্বর পেয়েও খুব লাভ নেই, মানবিক গুণে গুণান্বিত হতে হবে তোমাদের সবাইকে। চারপাশে তাকাও, মানুষকে ভালোবাসো, নীতি নৈতিকতা নিয়ে যদি তোমরা গড়ে ওঠো, স্বদেশ প্রেমে উজ্জীবিত হও এবং নিঃস্বার্থ চিত্তে মানব কল্যাণে নিবেদিত হও, তাহলেই এই শিক্ষার যে মূল উদ্দেশ্য তা পুরোপুরি বাস্তবায়িত হবে। গতবারের চেয়ে এবার 1 লাখেরও বেশি শিক্ষার্থী পেয়েছেন জিপিএ 5। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সবাই সুযোগ পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা হবে তাই মেধার মূল্যায়ন হবে। জিপিএ 5 যারা পেয়েছে তারা সহ সকলেই কিন্তু এই পর্যায়ে তাদের পরীক্ষা দিয়ে, ভর্তি পরীক্ষা নানানভাবে হবে, সেই ভর্তি পরীক্ষাগুলো দিয়েই কিন্তু ভর্তি হবেন। কাজে সেখানে তাদেরকে তাদের মেধার পরিচয় দিয়ে, স্বাক্ষর দিয়ে সেখানে তারা ভর্তি হবার সুযোগ পাবে। কেচিসিতে গতবার পাশের হার ছিল প্রায় 78%। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। পরীক্ষায় না বসে ফল পেল 2020 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। অবশেষে অনিশ্চয়তার দোলাচল থেকে মুক্তি পেল তারা। তবে শিক্ষাবিদরা বলছেন, উচ্চশিক্ষা স্তরে এই 14 লাখ শিক্ষার্থীর কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হবে। মৌসুম ইসলামের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে সংক্রমণ বাড়তে পারে সেই আশঙ্কায় পরীক্ষা না দিয়েই ফল পেল 2020 সালের এইচএসসির শিক্ষার্থীরা। এভাবে ফল প্রকাশের জন্য আইনও সংশোধন করা হয়েছে। জাতীয় সংসদের অনুমোদনের পর গত সপ্তাহে তা গেজেট আকারে প্রকাশ করা হয়। শনিবার 11টি শিক্ষা বোর্ডের 14 লাখ শিক্ষার্থীর জেএসসি ফলাফলকে 25 এবং এসএসসির 75% বিবেচনায় নিয়ে গড় মূল্যায়ন করে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করায় শতভাগ শিক্ষার্থী পাশ করল কোনো পরীক্ষা ছাড়াই। পরীক্ষায় না বসে ফল পাওয়ায় এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। শিক্ষার্থীদের অনেকেই বলছেন, পরীক্ষা ছাড়া পাশের কারণে অনেক ক্ষেত্রেই তারা অবমূল্যায়নের শিকার হতে পারেন। যাদের এসএসসিতে আসলে কোনো কারণে দুর্ঘটনাবশত কোনো ধরনের একটু রেজাল্ট খারাপ হয়েছিল, তাদের জন্য আসলে এটা অপূরণীয় ক্ষতি। পরীক্ষা ছাড়া রেজাল্ট, এটা তো আর কি যারা ভালোভাবে প্রস্তুতি নিয়েছে তারা তো ইচ্ছাই ছিল যে এ জায়গাও ভালো রেজাল্ট করবে, তারা এইভাবেই 2 বছর ধরে পরিশ্রম করে আসছে। কিন্তু তারপরেও তা একটি সান্ত্বনার জায়গা যে তারা একটি ফলাফল নিয়ে পরবর্তী উচ্চ শিক্ষায় তারা অংশগ্রহণ করবার একটি পথ তৈরি হলো। 95% ক্ষেত্রেই মঙ্গল সাধিত হয়েছে। 5%-এর ক্ষেত্রে মেবি কোনো ধরনের হয়তো তারা অন্যরকম হতে পারত, কিন্তু 95% শিক্ষার্থীর জন্যই এটা উপকৃত হয়েছে। আর শিক্ষাবিদরা বলছেন, বিশেষ পরিস্থিতির কারণে অটো পাস দেয় তাদেরকে সামাজিকভাবে অবমূল্যায়ন না করে বরং সংবেদনশীল আচরণ করা উচিত। যদিও তারা বলছেন, অটো পাসের কারণে শতভাগ শিক্ষার্থী পাস আর জিপিএ 5-এর সংখ্যা বেশি হওয়ায় উচ্চশিক্ষার স্তরে তাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। প্রতিযোগিতায় নামতে হবে উচ্চশিক্ষার জন্য, তখন কিন্তু তার জন্য এই বিষয়টা আরো হার্ড হয়ে যাবে। মানুষের সংবেদনশীলতাটাই আসল জায়গা। মানবিকতা মানবতা বোধটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। 2020 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত বছরের 1 এপ্রিল হওয়ার কথা ছিল, কিন্তু মহামারীর থাবায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। পরীক্ষা না দিয়ে পাশ করায় 14 লাখ শিক্ষার্থীর অনেকেই যেমন তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবন নিয়ে শঙ্কিত, তেমনি শিক্ষার্থীদের অনেকেরই আশঙ্কা উচ্চ মাধ্যমিকের এই অটো পাসের রেশ তাদের বয়ে বেড়াতে হবে পুরো জীবনভর। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
সাত সকালে বেরিয়ে পড়েন ব্যাগ ভর্তি গাছের চারা আর বই নিয়ে। করোনায় স্কুল বন্ধ থাকলেও গ্রামে গ্রামে শিশুদের নিয়ে বসান পাঠের আসর। সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন নিয়ে পথ চলা চুয়াডাঙ্গার একজন মামুনের গল্প থাকছে সংবাদের শেষাংশে। পৌর নির্বাচনের খবর। তৃতীয় ধাপে দেশের ৬২টি পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে ৪টা পর্যন্ত। এ পর্যায়ে সবগুলো কেন্দ্রে ভোট হচ্ছে ব্যালটের মাধ্যমে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মোতায়েন রয়েছে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কনকনে শীত উপেক্ষা করে খুলনা, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলার পৌরসভা নির্বাচনের ভোট কেন্দ্রে দলে দলে আসেন ভোটাররা। লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেন তারা। মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রবীণ ভোটারদের উপস্থিতি ছিল বেশি। দেশ ও দশের জন্য যারা কাজ করবেন তাদেরই বিজয়ী করতে চান ভোটাররা। শীতের মধ্যে যে এখনো প্রচুর ভোটার আগমনের বার্তা দেখতেছি, এতে মনে হয় খুবই ঈদের মতো উৎসবমুখর হবে বলে আমার ধারণা। যারা গেলে কাজ করতে পারবে এরকম লোককে, শিক্ষিত লোককে দেওয়া আমার মতে উচিত। পরিবেশটা ভালো, এখন সুস্থ পরিবেশে ভোট দিতে পারছি, এই জন্য ভালো লাগছে। আমরা সকাল সকাল আসছি এবং সুষ্ঠুভাবে ভোট দিয়েছি, কোনো সমস্যা হয় নাই। এদিকে ভোট গ্রহণ নির্বিঘ্ন রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন করার জন্য যা যা করার দরকার আমরা তাই ইনশাল্লাহ করব। প্রত্যেকটি কেন্দ্রেই নির্বাচনী পরিবেশ এবং কেন্দ্রের পরিবেশ সবই শান্ত অবস্থায় আছে। আশা করি এই শান্ত অবস্থায় আমরা এই ভোট গ্রহণটা সুষ্ঠুভাবে শেষ করতে পারবো। তৃতীয় ধাপে 64 পৌরসভার ভোটের তফসিল হলেও ভোট হচ্ছে 62 পৌরসভায়। এক প্রার্থীর মৃত্যুর পর ত্রিশাল পৌরসভার ভোট চতুর্থ ধাপে নেওয়া হবে। আর কুমিল্লার লাকসাম পৌরসভায় মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় ভোটের প্রয়োজন হচ্ছে না সেখানে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। দেশে টিকা দেওয়ার অভিজ্ঞতা থাকলেও প্রথমবারের মতো প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিনেশনের আওতায় আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানছে স্বাস্থ্য বিভাগ। তবে পরিকল্পনা অনুসারে কাজ এগিয়ে চললে এই ৭০ লাখ ডোজ প্রয়োগ কঠিন হবে না বলেও মনে করেন তারা। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানান, প্রাথমিক পর্যায়ে স্বল্প পরিসরে হবে টিকাদান। রাশেদ লিমনের রিপোর্ট। টিকা আসার সপ্তাহখানেকের মধ্যেই হয়েছে প্রয়োগের আনুষ্ঠানিকতা। 2 দিনে মন্ত্রী, সচিব, স্বাস্থ্যকর্মী সহ 567 জন নিয়েছে করোনার টিকা। নানা শঙ্কার গুঞ্জন উঠলেও ভালো আছেন, সুস্থ আছেন সবাই। এবার মহাযজ্ঞের অপেক্ষা। এরই মধ্যে শুরু হয়েছে জেলায় জেলায় টিকা পৌঁছে দেওয়ার কাজ। সব ঠিকঠাক থাকলে 7 ফেব্রুয়ারি শুরু হবে উপজেলা পর্যায় থেকে টিকাদান। দেশ জুড়ে টিকাদান এমন অভিজ্ঞতা আগে থাকলেও প্রাপ্তবয়স্কদের টিকাদানের এমন কাজ এবারই প্রথম। তাই এই পরীক্ষা যে সহজ হবে না তা মানছে স্বাস্থ্য বিভাগ। তবু আত্মবিশ্বাসী অধিদপ্তর বলছে, পরিকল্পনা অনুসারে কাজ হলে খুব একটা বেগ পেতে হবে না। আমরা আগে কখনো অ্যাডাল্টদের টিকা দিয়ে অভ্যস্ত না। মানুষের মধ্যেও টিকা সম্পর্কে একটা অনিশ্চয়তা আছে। সবকিছু মিলিয়ে এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি। যাতে চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে পারি সেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। পরিকল্পনা করা যেভাবে আছে, যদি সেভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, আমার মনে হয় না যে বড় কোনো বিষয়ে সমস্যা হবে। আপাতত একটু সামলে নিতে উপজেলা পর্যায়ে একটি করে বুথের মাধ্যমে শুরু হবে এই কার্যক্রম। পরে চাহিদা অনুসারে বাড়ানো হবে পরিধি। 7 তারিখে আমরা সারা দেশে শুরু করব, কিন্তু প্রতিটা কেন্দ্রে একটা করে বুথ চলবে সেদিন। আমরা প্রথম দিনই সব বুথ একসঙ্গে করে দিব না, পর্যায়ক্রমে আমরা সবগুলো বুথ খুলব, যাতে করে যেখানে টিকা দেয়া হবে এলাকায় এবং যারা টিকা দেবে ওই প্রতিষ্ঠান সবারই একটা অভ্যস্ততা হয়, এবং পর্যায়ক্রমে আমরা সবগুলো বুথ খুলব। টিকার সুষম বন্টন নিশ্চিতে প্রাথমিক ভাবনায় অ্যাপসে নিবন্ধন। তবে প্রয়োজনে পরিকল্পনায় রয়েছে বিকল্প ভাবনা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। টঙ্গীতে বেক্সিমকোর ওয়ার হাউস থেকে আজ 18 জেলায় পাঠানো হবে করোনার ভ্যাকসিন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজীব, জেনিফার, ভারত থেকে আনা যে 50 লাখ করোনা ভাইরাস সেই টিকা কিন্তু ভ্যাকসিনকোর টঙ্গীর ওয়ার হাউসে রাখা হয়েছে। আপনারা জানেন যে গতকাল এখান থেকে 34টি জেলায় পৌঁছে দেওয়া হয়েছে এই ভাইরাসের টিকা। এখন পর্যন্ত কিন্তু যে তথ্য রয়েছে যে 26,04,000 ডোজ
করোনা টিকা এখান থেকে বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া হয়েছে। আজকে বিকাল 4টা নাগাদ আরো 18টি জেলায় এই টিকাবাহী যে গাড়ি, বিশেষ গাড়ি, সেই গাড়ি যাওয়ার কথা রয়েছে। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং ভ্যাকসিন এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। এই বিষয়ে তারা আমাদেরকে কিছু না জানালেও স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা জেনেছি যে এখান থেকে বিকাল 4টা নাগাদ 18টি জেলার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যাবে এবং কি পরিমাণ টিকা বের হবে সেটি কিন্তু আমরা জানতে পারিনি। জানেন যে এই টিকাগুলো একটি নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে রাখতে হয়, যে কারণে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাখতে হয়, যেই কারণে কিন্তু গাড়িগুলো খুব দ্রুত এখান থেকে পুলিশ প্রহরায় পাঠানো হবে জেলায় জেলায় এবং সেখান থেকেই সিভিল সার্জন এবং স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সাধারণ মানুষকে দেওয়া হবে এইসব টিকা। এর আগে যে ভারত থেকে আনা এইসব টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টঙ্গীর ভ্যাকসিনকোর যে ওয়্যার হাউস 1 সেখানে মজুত করা হয় এবং আমি কিছুক্ষণ আগে এখানে দেখেছি যে এই টিকাগুলো নেওয়ার জন্য গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। 13টি বিশেষ ভ্যান সামনে কিন্তু দাঁড় করিয়ে রাখা হয়েছে ভেতরে। সেই গাড়িগুলো দিয়েই এখান থেকে বের করে নেওয়া হবে টিকা এবং জেলায় জেলায় পৌঁছে দেওয়া হবে। বলে রাখছি যে এখানকার যারা রয়েছে তারা বলছেন যে 4টা নাগাদ শুরু হবে কার্যক্রম, তার পরবর্তীতে কিন্তু দূর দূরান্তের যে জেলাগুলো রয়েছে সেই রাত 8টা, 9টা কিংবা 10টা তারও বেশি সময় লেগে যেতে পারে বিভিন্ন জায়গায় এই টিকা পৌঁছাতে। তো এই ছিল আমার কাছে টঙ্গীর যে ভ্যাকসিনকোর ওয়্যার হাউস, সেই তার সামনে থেকে সবশেষ। টঙ্গী থেকে করোনা ভ্যাকসিনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজীবুল হাসান। দেশীয় 500 প্রকৌশলী ও পরামর্শকের জন্য ভ্যাকসিন চেয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। এর ফলে কাজে গতি আসবে বলে আশাবাদী প্রকল্প পরিচালক। তবে সেতুর কাজে নিয়োজিত চীনের প্রকৌশলীরা এই টিকা নেবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত জানায়নি। এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে ধীর হয়ে আসে দেশের মেগা প্রকল্প পদ্মা সেতুর কাজ। চীনের নাগরিকদের বড় একটি অংশ এই প্রকল্পে থাকায় তাদের সাথে কাজ করার আতঙ্কে প্রকল্প এলাকা ছেড়ে যায় দেশীয় শ্রমিকদের অনেকে। তবে এরপর ধীরে ধীরে পাল্টেছে দৃশ্যপট। করোনা থেকে বাঁচতে দেশীয় শ্রমিকদের জন্য প্রকল্প এলাকায় 24 ঘন্টা আবাসনের ব্যবস্থা করা হয়। চীন থেকে আসা প্রকৌশলীদের 14 দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করেই সুযোগ দেওয়া হয়েছে কাজে যোগ দেওয়ার। সার্ভিস এরিয়ার ভিতরে চালু করা হয় স্বাস্থ্য কেন্দ্র। তবে দেশে টিকা আসার খবরে এই প্রকল্পের শ্রমিকরা চায় টিকা নিয়ে নিশ্চিন্তে কাজে যোগ দিতে। আমাদেরও দরকার যে করোনার টিকা নিয়ে সুস্থভাবে কাজ করার। চাইনিজদের সাথে কাজ করি এবং আমরা বিভিন্ন লোকের সাথে কাজ করি এবং নতুন লোক আসে কিছু, এখন আমরা তো আর জানি না আসলে কার মধ্যে কি আছে। আমরা আশা করব ওদের কাছ থেকে যে আমাদের জন্য টিকার ব্যবস্থা করে। প্রকল্পে কাজ করছেন 8 শতাধিক দেশীয় প্রকৌশলী, পরামর্শক ও কর্মকর্তা কর্মচারী। এ অবস্থায় প্রাথমিকভাবে 500 ভ্যাকসিন চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সেতু কর্তৃপক্ষ। চাইনিজদের সাথে আমরা কথা বলছি, তো ওরা যদি চায় আমরা গভর্নমেন্টকে জানাবো। আমাদেরগুলো আমরা চাহিদা দিয়ে দিচ্ছি অলরেডি, যে আমরা আমাদের কনসালটেন্ট এবং ডিপার্টমেন্ট যারা আমরা কাজ করি প্রায় 500 লোক আমাদের আছে, আমরা 500 জনের জন্য একটা চাহিদা আপাতত দিয়েছি। চীন থেকে নতুন করে কাজে যোগ দিতে আসা প্রকৌশলীরা অধিকাংশই নিজ দেশ থেকে টিকা নিয়ে ফিরছেন। ঠিকাদার প্রতিষ্ঠানের অধীনে কাজ করছেন প্রায় 3500 দেশীয় শ্রমিক। তবে নিজেদের জন্য কিংবা শ্রমিকদের জন্য টিকা চেয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি চায়না মেজর ব্রিজ কোম্পানি। মেগা প্রকল্পগুলোর কাজের অগ্রগতিতে গলার কাটা হয়ে আছে করোনা। ভয়ের কারণে এখানকার চীনের প্রকৌশলীদের সঙ্গে কাজ করতে দেশীয় কর্মীদের মধ্যে রয়েছে এক ধরনের অনীহা। এ অবস্থায় কর্মীদের জন্য ভ্যাকসিন নিশ্চিত করা গেলে কাজে আবারও স্বাভাবিক গতি ফিরবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। দুপুরের সময় আরও থাকছে, শুল্ক কমালেও চাল আনছেন না আমদানিকারকরা, সৃষ্টি করছেন কৃত্রিম সংকট। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে খুচরা বাজারে কমেনি দাম। দুপুরের সময় আরও থাকছে, চীনের আধিপত্য রুখতে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনার টিকা সরবরাহ করছে ভারত, বলছেন বিশ্লেষকরা। বেইজিং থেকে ভ্যাকসিন নিচ্ছে ইসলামাবাদ। শুল্ক কমিয়ে চাল আমদানির অনুমতি দিলেও বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি দামে। উল্টো দেশি ও আমদানি করা চাল বিক্রি হচ্ছে সমান দরে। ব্যবসায়ীরা বলছেন পর্যাপ্ত চাল আমদানি করছেন না আমদানিকারকরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট।
ঘাটতি মেটানোর পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে দাম সহনীয় রাখতে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এ বিষয়ে আমদানিকারকদের অনুমতি দেওয়ার 1 মাস পেরিয়ে গেলেও রাজধানী পাইকারি বাজারে এখনো তেমন চোখে পড়ছে না আমদানি করা চাল। কিছু আড়তে দেখা মিললেও তা চাহিদার তুলনায় অনেক কম হয় বিক্রি হচ্ছে দেশীয় চালের দামই। রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেটে দেশি চালের মধ্যে 28, 47 থেকে 49 ও মিনিকেট চাল বিক্রি হচ্ছে 56 থেকে 57 টাকা দরে। অন্যদিকে 28 সমতুল্য প্রতি কেজি আমদানি করা চাল 45 থেকে 46 ও মিনিকেট চালের দাম পড়ছে 55.5 টাকা। চাল আমদানি নিয়ে কারসাজির অভিযোগও তোলেন অনেকে। দেশি চালের ব্যস্ত আছে, ধরুন 43 টাকা টানা, গুটি 42 টাকা এরকম। ইন্ডিয়ান মিনিকেট বিক্রি করতেছি আমরা 56 টাকা, 57 টাকা। দেশি মিনিকেট আমরা 57 টাকা, 58 টাকা বিক্রি করতেছি। এদিকে বিশ্ববাজারেও প্রতি টনে দাম বেড়েছে প্রায় $15। এতে ব্যয় বেড়ে যাওয়ায় অনেকে আমদানিতে নিরুৎসাহিত হচ্ছেন বলে মনে করেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে চাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার দাবি জানান তারা। ইন্ডিয়ান চালের সরবরাহ বলতে গেলে নাই, ওই আজকে এক গাড়ি আইছে, 4-5 দিন 1 সপ্তাহ পরে আরেক গাড়ি আসে। ইন্ডিয়ান চালটা অ্যাভেলেবেল হচ্ছে না, হ্যাঁ অ্যাভেলেবেল হলে আরও কমে যাবে। বর্তমানে ইন্ডিয়ান চালের উপরে শুল্ক আছে 25%। এটা যদি পুরোটা উড্ড করে দেয় সেক্ষেত্রে হয়তো একটু প্রভাব পড়তে পারে। চলতি মাসের শুরুতে বেসরকারি পর্যায়ে 10 লাখ টন চাল আমদানির অনুমোদন দেয় খাদ্য মন্ত্রণালয়। 1 মাসের মধ্যে এই চাল আমদানির কথা থাকলেও জানুয়ারিতে এলসি খোলা হয়েছে মাত্র 36,000 টন চালের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে বাড়ছে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনদের সংখ্যা। এবার হোয়াইট হাউসে সিনিয়র কাউন্সিলর পদে নিয়োগ পেয়েছেন কাজী সাবিল। এর আগে আরও 3 বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান বাইডেন প্রশাসনে নিয়োগ পান। ক্যালিফোর্নিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন লশওয়াল মামুন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে বাংলাদেশিদের জয় জয়কার। চতুর্থ বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান হিসেবে হোয়াইট হাউসের সিনিয়র কাউন্সিলর পদে নিয়োগ পেয়েছেন কাজী সাবিল। তিনি ব্রুকলিন ল স্কুলের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ডেমস নামে একটি সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন। বর্ণ ও জাতিগত সাম্য, অর্থনৈতিক অন্তর্ভুক্তি, নীতিগত গবেষণার আলোকে গণতান্ত্রিক চেতনায় সর্বসাধারণকে উজ্জীবিত করার অভিপ্রায়ে কর্মরত এ সংগঠনের মাধ্যমেই সাবিল বাইডেনের নজরে আসেন। নিউ ইয়র্ক সিটিতে জন্মেছেন কাজী সাবিল। বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন তিনি। কাজী সাবিলের বাবা কাজী আফজালুর রহমান নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনে ইকোনমিক কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন। সাবিলের আগে আরো 3 বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান বাইডেন প্রশাসনে নিয়োগ পেয়েছেন। তাদের মধ্যে জায়েন সিদ্দিক হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার হয়েছেন। বাইডেন প্রশাসনে কৃষি মন্ত্রণালয়ের অধীনে পল্লী উন্নয়ন সচিবালয়ের আন্ডার সেক্রেটারি চিফ অব স্টাফ হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ফারা আহমেদ। বাইডেনের আন্তর্জাতিক গণমাধ্যম টিমে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন রুমানা আহমেদ। রুমানা এবং ফারা বারাক ওবামার আমলে দায়িত্ব পালন করেছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। বিশ্বে মোট উৎপাদিত করোনার টিকার 60%ই তৈরি হচ্ছে ভারতে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে তারা এরই মধ্যে টিকা সরবরাহ শুরু করলেও তালিকায় নেই পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন এই অঞ্চলে চীনের আধিপত্য রুখতেই ভ্যাকসিন কূটনীতির অংশ হিসেবে বিভিন্ন দেশে টিকা সরবরাহ করছে মোদি সরকার। করোনার সর্বোচ্চ সংক্রমণের মধ্যেই বিশ্বজুড়ে চলছে কয়েকটি দেশের তৈরি টিকার গণহারে প্রয়োগ। আর এই টিকা উৎপাদনে সবচেয়ে বেশি এগিয়ে ভারত। বিশ্বের মোট উৎপাদিত করোনা টিকার 60%ই তৈরি হচ্ছে এই দেশটিতে। শুধু তাই নয়, নিজেদের পাশাপাশি এরই মধ্যে বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে নিজেদের তৈরি টিকা উপহার হিসেবে পাঠিয়েছে নয়াদিল্লি। যদিও স্বভাবতই এই তালিকায় নেই পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশীয় অঞ্চলে চীনের আধিপত্য বিস্তার রুখতেই প্রতিবেশী দেশগুলোতে টিকা সরবরাহের নামে ভ্যাকসিন কূটনীতি পরিচালনা করছে নয়াদিল্লি। ভারত কিন্তু পাকিস্তানে 150 কোটি রুপিরও বেশি মেডিসিন ভ্যাকসিন রপ্তানি করে থাকে। সুতরাং এখানে আমার মনে হয় না যে পাকিস্তান যদি কোনো রকমের ভ্যাকসিনের জন্য আগ্রহ প্রকাশ করে সেটা ভারত প্রত্যাখ্যান করবে। তবে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে টিকা অর্ডার করুক আর ভারত স্বপ্রণোদিত হয়ে টিকা সরবরাহ করুক না কেন, এক্ষেত্রে সময় ও সক্ষমতা একটি বড় ইস্যু বলেও মত বিশ্লেষকের। পাকিস্তান রিকোয়েস্ট করার পরে অথবা ভারত যদি স্বতঃপ্রণোদিত হয়ে দেয়, সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে টাইমিংটা কি হবে। সুতরাং এই টাইমিংটাকে যতটা পলিটিসাইজ করে দেখা চেষ্টা করবে
তার চেয়ে বেশি মানবিকভাবে দেখা প্রয়োজন। চীন ছাড়াও রাশিয়ার স্পুটনিক 5 এবং ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনেরও অর্ডার দিয়ে রেখেছে পাকিস্তান, যদিও তা দেশটির জনগোষ্ঠীর তুলনায় অপ্রতুল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। বিসিবি একাদশ এবং ওয়েস্ট ইন্ডিয়ান্স দলের প্রস্তুতি ম্যাচ প্রসঙ্গ। রাকিম কর্নওয়ালের ঘূর্ণিতে বিপর্যস্ত বিসিবি একাদশের ব্যাটসম্যানরা। 30 রানে শেষ 6 উইকেট হারিয়ে প্রথম ইনিংসে 160 রানে অল আউট হয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছে ওয়েস্ট ইন্ডিয়ান্স একাদশ। বিনা উইকেটে 24 রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করে স্বাগতিকরা। দিনের শুরুতেই সাইফ হাসানকে ফিরিয়ে দেন কেমার রোচ। সাদমান ও নাইম শেখ দ্বিতীয় উইকেটে 74 রানের জুটি গড়েন। কিছুটা মারমুখী ঢঙে খেলে 48 বলে 45 রান করে ফিরে যান নাইম। এরপর আর বড় জুটি করতে পারেনি বিসিবি একাদশ। ক্যারিবিয়ানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 30 রানে শেষ 6 উইকেট হারায় বিসিবি একাদশ। তৌহিদ হৃদয়, আকবর আলীরা স্পর্শ করতে পারেনি 2 অঙ্কের স্কোর। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 257 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিয়ান্স একাদশ। নিজ খরচে বই, গাছের চারা বিতরণ সহ পরিবেশ সংরক্ষণে পঞ্চগড়ের তেঁতুলিয়ার মামুনের কর্মকাণ্ড প্রশংসিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিকভাবে। এই তরুণের মন্তব্য স্বীকৃতির জন্য নয়, সুন্দর পৃথিবী গড়তে কাজ করবেন তিনি। মানুষকে বইমুখী করা সহ করোনাকালে স্কুল বন্ধ থাকায় 17 গ্রামের শিশুদের নিয়ে পাঠের আসরও বসান তিনি। আব্দুর রহিমের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পঞ্চগড়ের তেঁতুলিয়ার মামুন সাত সকালে উঠে তার গন্তব্য আজিজনগর সহ আশপাশের 17টি গ্রাম। 7 বছর ধরে প্রায় প্রতিদিন, এমনকি ঈদ পার্বণেও থেমে থাকে না তার ছুটে চলা। কখনো এলাকার বাইরে গেলেও সাথে থাকে গাছের চারা ও বই। পুরো নাম মাহমুদুল ইসলাম মামুন। তার বড় এক কর্মযজ্ঞের বিষয় বই পড়া কর্মসূচি। নাম শুনেছ? তার নেতৃত্ব ও আয়োজনে বই পড়ার আসর বসে শত শত বাড়িতে। তারা পড়াশোনা করে না, তাদেরকে অনেকবার মামুন চাচ্চু বুঝিয়ে বলছে, তারা এখন পড়াশোনা করতেছে। করোনা কালে মামুন ভাই আমাদেরকে দূরে দূরে বসিয়ে বই পড়িয়েছেন। মামুন ভাইয়া বই দিচ্ছে, বই পাল্টায় নিচ্ছি, পড়ছি। প্লাস্টিক উপকরণ ব্যবহার সীমিতকরণ, পাখি শিকার বন্ধ, বন্যপ্রাণী সংরক্ষণেও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন মামুন। তিনি না খেয়ে গাছ কিনে ছোট বাচ্চাদেরকে দেয়, মাস্ক পর্যন্ত কিনে দিতেছে বাচ্চাদের। সেই অল্প বয়সেই এ যাবত সে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি মামুন শুরু করেছেন স্থানীয় বাজার থেকে মাছের উচ্ছিষ্ট সংগ্রহের কাজ। কারো মুখাপেক্ষী না হয়ে নিজ বাড়িতে হাঁস মুরগি পালন ও কৃষিকাজ করে আয় করা অর্থে চলছে তার কর্মকাণ্ড। প্রশাসন আমার কাজে মুগ্ধ হয়ে রাষ্ট্রীয় স্বীকৃতিও চেয়েছিল, কিন্তু ওভাবে আর কেউ এগোয় না। আমি আমার মতো করে চালিয়ে যাচ্ছি। আমি খুব গর্বিত ওর এই কাজের জন্য, আমার খুব ভালো লাগে। আমরা চাই যে এরকম মামুন আরো জেলায় জেলায় হোক, প্রতিটি উপজেলায় একজন করে থাকলে আমরা সোনার বাংলা পাবো ইনশাআল্লাহ। 2020 সালে ইউএনডিপি জার্নালে লেখা হয়, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মামুনের কাজ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সময় সংবাদ, পঞ্চগড়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনাকালে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ। জিপিএ 5 আগের বারের প্রায় 3 গুণ। শিক্ষা জীবন থেকে 1 বছর যেন ঝরে না যায়, তাই এই উদ্যোগ। তিক্ততা সৃষ্টি করা উচিত না। আমাদের ছোট শিশুরা, ছেলে মেয়েরা, তাদের জীবনটার দিকেই তাকাতে হবে। এবং প্রাপ্তবয়স্কদের করোনা টিকার আওতায় আনাই চ্যালেঞ্জিং বলছেন সংশ্লিষ্টরা। 7 ফেব্রুয়ারি গণহারে প্রয়োগ। 500 কর্মকর্তার জন্য ভ্যাকসিন চায় পদ্মা সেতু কর্তৃপক্ষ। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।